আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে নিজের মেয়ে হলে তুমি বাবার সাথে কোনোদিন এরকম করতে পারতে না। বিশ্বাস করে আমি এমন কোনো কিছুই করিনি। হ্যাঁ, আমি আন্দোলন করেছি, কিন্তু পত্রিকায় যা লেখা হয়েছে ওগুলো সব মিথ্যে। অত বড় বড় কথা বলে লাভ নেই। আমরা শুধু এটুকুই বুঝি যে আজ বাবা মার মতো অবস্থায় পড়ে আছে, এটা শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। তোমাকে মা, ঠাম্মা, বাবা কতবার করে বললো কলেজে লেখাপড়া ছাড়া অন্য কিছু করো না, তারপরেও তুমি এগুলো খুললে। তুমি তো কারো কথা শোনো না। সবাই মিলে কতবার করে বললো প্রতুলের সম্পত্তিটা নিয়ে নাও, তাও তুমি নিলে না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। সত্য হোক মিথ্যা হোক যাই হোক না কেন, আমি স্বীকার করি বাবার আমার জন্য স্ট্রোক হয়েছে, কিন্তু প্রতুলের সম্পত্তি নিয়ে কোনো কিছু আমি আপনাদের মুখ দিয়ে শুনতে চাই না। হ্যাঁ, আমার অন্যায়ের জন্য আমার কি কি প্রায়শ্চিত্ত করতে হবে সেটা আমাকে বলে দাও। বাহ, এত কিছু পারো আর এটুকু বোঝো না? টিটু ঘরে এই তো বাইরে গেছে, দিবাদির সাথে কথা বলছে। তুই একটু ওকে বল ম্যানেজার বাবুর অফিসে গিয়ে চিপটা চেয়ে আনতে। অ্যাম্বুলেন্স কখন আসবে কোনো ঠিক নেই। আমি কি যাবো তার সাথে? না না, তুই যাবি না। তুই এখানে তার কখন কি লাগে, তুই ছাড়া আমার আর কি আছে। বেয়াদবের মতো কথা বলবো না তো কিরকম বলবো? বেয়াদবের সাথে বেয়াদবের মতোই কথা বলতে হয়। মিঠু, লাগাবো কিন্তু একটা চর। চিৎকার করবে না তুমি। মিঠু চুপ। ঠাম্মা দেখেছো,
হঠাৎ ও আমার সাথে কেমন করে কথা বলছে? চুপ। আর কার এত দায় পড়েছে যে টাকা ঢেলে তোমার নামে লেখালেখি করাবে? খামাখা কারোর নামে কেউ কিছু ছাপায় না, বুঝেছো? আর দুর্নাম ছড়ানোর জন্য কার এত দায় পড়েছে যে টাকা ঢালবে? ওগুলো বোঝার বয়স তোর এখনো হয়নি। হ্যাঁ, সেগুলো বোঝার বয়স হয়নি, কিন্তু তোমার এই দুর্নামের জন্য আমাদের যা পোহাতে হচ্ছে সেগুলো বোঝার বয়স হয়েছে। তা কি এমন দুর্নাম আপনাকে পোহাতে হয়েছে একটু শুনি। সেটা আমাকে না, এলাকার লোকজনকে যে বুঝাও। তাদের মুখটা আর তুমি চেপে রাখতে পারবে না। সব লোক জানুক, মিথ্যেটাও বিশ্বাস করুক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তোরা অন্তত বাড়ির লোকগুলো তো আমাকে বিশ্বাস করতে পারে। মা, ঠাম্মা, মিঠু, তোরা সবাই যদি আমাকে অবিশ্বাস করিস তাহলে আমি কোথায় যাব? দাদা, তুই কি বুকে হাত রেখে বলতে পারবি যে কথাগুলো আমার নামে পত্রিকায় লেখা হয়েছে ওগুলো সত্য? অন্তত আমি তো তোর দিদি নাকি? হ্যাঁ দিদি, কিন্তু আপন না। তোর আসল মা মারা গেছে। মামা, তুমি এগুলো কি বলছো? আমি জানি এগুলো সব মিথ্যা, এগুলো সত্যি হতে পারে না। দীপা, এসব ব্যাপারে কেউ মিথ্যে বলে রে? তোর বয়স যখন 2 দিন তখন তোর আসল মা মারা যায়। তোর মা মানে অঞ্জলি দি তখন সবে বিয়ে হয়েছে। তোর আসল বাবার পক্ষে সদ্যজাত একটা শিশুকে লালন পালন করা সম্ভব ছিল না। সব শুনে অঞ্জলি দিয়ে আর অমরদা ছুটে এলেন। আমার মনে আছে সারাদিন তোকে দেখাশোনা করতে করতে অঞ্জলি দি কাহিল হয়ে পড়ত। অমরদা রাত জেগে তোকে দেখাশোনা করত। দিনে অফিস, রাতে তোকে আগলানো। 2 জন দিন রাতে এক করে ফেলেছিল রে। আর আমার সেই বাবা, তোর বয়স যখন 1 বছর তখনও দ্বিতীয় বিয়ে করে। তারপরে আর তোর কোনো খোঁজ খবর নেয়নি। যাক, বাদ দে এসব। তোর বাবা মা এখন ভাবছে যে আসল ঘটনাটা শোনার পর তুই হয়তো তাদের বাবা মা বলে ডাকবি না। আমি তো জানি তুই তাদেরকেই বাবা মা বলে ডাকবি। আপনার কি খুব খারাপ লাগছে? খুব কষ্ট হচ্ছে? এই শুনুন, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে। দীপাকে, সে যে দীপা দীপা করছে। আমার মেয়েকে একটু ডাকুন না। আচ্ছা, আপনি থাকুন, আমি ডেকে দিচ্ছি। শুনছো? হ্যাঁ, কষ্ট হচ্ছে? হ্যাঁ, মা, মা, শুনছো? এই শুনুন,
আপনি কি দীপা? আগে আপনি এখানে কেন? আপনাকে ওখানে সবাই খুঁজছে। কেন? আপনার বাবা জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরে আপনাকে খুঁজছে। যান, নিচে যান। বাবার জ্ঞান ফিরেছে? হ্যাঁ হ্যাঁ, যান, তাড়াতাড়ি যান। দীপা এসছে? ও কোথায়? খুঁজেছি অনেক, পেলাম না তো। ও, বাবা বাবা, এই যে আমি এখানে। এখানে বসো। বাবা বাবা দেখো আমি এখানে। বাবা অমর বাবু, অমর বাবু, দেখা হলো তো আপনার মেয়ের সঙ্গে? এই চোখটা আর একটু খুলুন না। অমর বাবু, ঘুম পাচ্ছে? ঘুমাবেন? হ্যাঁ ঠিক আছে, ঘুমাবেন, কিন্তু ঘুমানোর আগে মেয়েটাকে আরেকবার দেখুন ভালো করে। বাবা দেখো, দেখো আমি এখানে। বাবা আপনি চোখ খুলে না দেখলে আপনার মেয়ে কিন্তু চলে যাবে। কাকাবাবু হ্যাঁ, না ঠিক আছে, চিন্তার তেমন কিছু নেই, ঘুমিয়ে গেছে। সমস্যা মনে আপাতত কেটে গেছে। ইয়ে বৌদি, একটু আমার রুমে আসো। দীপা তুমি এসো। মা, বৌমা, দেরি করো না, ডাক্তার ডেকেছে, যাও তাড়াতাড়ি শুনে এসো। আরে ওষুধ তো এখানে দেবে না, ওষুধ দেবে হচ্ছে পাশের ঘরে। যা। আচ্ছা ঠিক আছে।
বসো ভিতরে বসো। কি হলো, বসো। এই দেখো, এসবের তো আমি কিছুই বুঝি না কাকাবাবু। দেখো, ব্রেন স্ট্রোক কিন্তু বিভিন্ন কারণে হয়। এর মধ্যে একটা হচ্ছে হার্টের ভালভজনিত সমস্যা। আমি গতকাল একটা টেস্ট করতে দিয়েছিলাম, ওটার রিপোর্ট একটু আগে পেয়েছি। তাতে করে হ্যাঁ, এখন মনেই হচ্ছে অমরবাবুর হার্টের ভালভটা। তুমি একটা কাজ করো, ওনাকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আরও কয়েকটা টেস্ট করলে আমি পুরোপুরি শিওর হয়ে যাব। হার্টের ভালভ, ওটার তো চিকিৎসা আছে তাই না কাকাবাবু? হ্যাঁ, চিকিৎসা তো আছে, কিন্তু খরচ অনেক। কত? আরে বৌদি, আসুন আসুন। কি ব্যাপার, এখনো মুখটা রং করে রেখেছেন কেন? কি ভয় কেটেছে? এখনো কাটে নাই? আরে এত বড় ধাক্কাটা উনি সামলে উঠেছেন। আরে ব্রেন স্ট্রোক হলে তো কত মানুষ প্যারালাইজড হয়ে যায়, কতজনের মেমোরি লস হয়ে যায়। অমর তো সব কিছুই হয়নি, উনি অনেক ভালো আছেন। তবে হ্যাঁ, চিকিৎসার এখনো আরো অনেক বাকি আছে। এক কাজ করুন, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে শহরে নিয়ে যান। আমি অবশ্য সকালেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি, কিন্তু এই সরকারি হসপিটাল বুঝেনি তো, অনেক রকম ফর্মালিটিস, ঝামেলা। টিটু ওনার অফিস থেকে ম্যানেজার বাবু জিপ আনতে গেছে। ও তাই? হ্যাঁ, ওটা পেলেও ভালো হয়। এখনই রওনা হয়ে যেতে পারবেন তো। শহরে থাকার ব্যবস্থা আছে তো? আমার ভাই আছে, ওকে বাসা খুঁজতে বলেছে। হ্যাঁ, বাসা তো এত তাড়াতাড়ি পাবেন না। ওই কটা দিন আমাদের হসপিটালে অথবা আপনার ভাইয়ের বাসায় থাকার একটা ব্যবস্থা করতে হবে। কাকাবাবু ওসব কথা রাখেন, আপনি তো বললেন না যে কত খরচ হবে। দেখো, কৃত্রিম বাল্ব যদি লাগাতেই হয় তাহলে সরকারি হসপিটালে অপারেশনের খরচ হ্যাঁ 50-60 তো লাগবেই, প্লাস ওষুধপত্র সব কিছু মিলে লাখখানেক ধরে নিতে পারে। এত টাকা? এটা তো সরকারি হসপিটালে খরচ বললাম বৌদি, ওখানে করাতে পারবেন কিনা সন্দেহ। কেন? বোঝো না, সরকারি হসপিটালে তো অনেক বড় কিউ থাকে। ওখানে কখন রোগী ঢুকতে পারবে সে ব্যাপার তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না। আর কাকাবাবু, প্রাইভেটে যদি চিকিৎসা করাতে চাই তাহলে কত খরচ পড়বে? এই সরকারি হসপিটালের প্রায় 4-5 গুণ। কত টাকা? প্রায় 5 লাখ।